উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রংপুর হোটেল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গেলাম সকালের নাস্তা করতে। চমৎকার পরিবেশ ছিল এখানে। যাই হোক, অল্প একটু নাস্তা করে আমি আবার রিকশায় উঠে বসলাম। রিকশা থেকে বাস। অবশেষে রংপুর থেকে বগুড়াতে নেমে সেখান থেকে নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম উপজেলা মোড় থেকে কেবল শুরু করলাম কালীগঞ্জের উদ্দেশ্যে আবার অটো জার্নি। চলছি কালীগঞ্জের উদ্দেশ্যে। কালীগঞ্জ থেকে প্রতিশোর, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি খুব কাছে। শুরু হলো ছুটে চলা। চলনবিলের বুক চিরে সবুজ বিস্তীর্ণ ধান ক্ষেত, চারিদিকে সবুজের ছড়াছড়ি। এরই মাঝ দিয়ে আবার অটোয় কালীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কতক্ষণ লাগবে জানি না। কালীগঞ্জের উদ্দেশ্যে চলছি আমি। অবশ্য লক্ষ্য কালীগঞ্জ নয়, লক্ষ্য কালীগঞ্জ থেকে গাড়ি বদল করে আবার চলে যাব আমি আত্রাইতে। আজকে আত্রাইতে অবস্থান করব। আমার ঘনিষ্ঠ বন্ধু জিয়া, তাদের সঙ্গে দেখা করব অনেক দিন পরে। নন্দীগ্রাম থেকে শুরু করে এই রাস্তাটি কালীগঞ্জের দিকে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখব যে এই রাস্তা থেকে ডান দিকে চলে গেছে দুপসাসিয়ার রাস্তা, যেটি গিয়ে তালোড়া অবধি পৌঁছে গেছে এবং তালোড়া থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বিশেষ করে বগুড়া, সান্তাহার দুদিকেই যাওয়া যায়। সবথেকে ভালো হতো যদি এখানে ড্রোন শট নিতে পারতাম। অনেক উঁচু থেকে চারিদিকে সবুজ ধান ক্ষেত, রাস্তার দুপাশে গাছপালা, রাস্তা দিয়ে গাড়ি চলছে, সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটা সবুজ গালিচার মতো মনে হতো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে, ও যে কার পানে মন হাত বাড়িয়ে নিয়ে যায় কোন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর ভুলাই রে। আমরা সামনেই অনতি দূরে একটি হাতি দেখতে পাচ্ছি, অনেক বড় একটি হাতি। সম্ভবত আশপাশে কোনো সার্কাস পার্টি আসছে এবং যে হাতির মল আমরা একটু আগে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম, এই যে সেই হাতিটি। এটি কিন্তু আমি যে গাড়িতে আছি সিএনজি, তার থেকে অনেকখানি উঁচু এবং বেশ বড় সাইজের, যদিও ক্যামেরায় অত বড় মনে হচ্ছে না, অনেক বড় আসলে।
এই হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। এটি আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে যেখানে সেখানে হাতি দিয়ে স্থানীয় গাড়ি ঘোড়া বা যা পায় রাস্তায় তাদের কাছ থেকে চাঁদা ওঠায়। যদিও প্রক্রিয়াটি ঠিক নয়, মানুষের উপর একটি জুলুম হয়, কিন্তু তারপরে মানুষ কিছুটা আনন্দও পায়। সত্যি কথা বলতে কি, এই রাস্তায় বৈচিত্র্যতা খুব কম, একঘেয়েমিপনায় বেশি, অথচ এই একঘেয়েমিপনাটাও আমাকে ভীষণ টানছে এবং ভীষণ আনন্দ দেয়, যে কারণে আমি এটি ভিডিও করতেই থাকছি। যদিও যারা ভিডিওটি দেখছেন তাদের নাও লাগতে পারে ভালো। এই পথে এগোতে এগোতে আমরা কালীগঞ্জ বাজারে এসে ঢুকলাম। কালীগঞ্জ বাজারে পৌঁছে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ বাবাজি প্রচুর সিগারেট টানছে গাড়িতে বসে এবং খুব মনের সুখে। তাকে কিছু বললাম আমি। এই গরমে লোক বাঁচতেছে না, আর এই বয়স্ক মানুষ কি সিগারেটে টান দিচ্ছেন বাবাজি, একেবারে ধোঁয়া উড়ে যাচ্ছে। হ্যাঁ, কালীগঞ্জ বাজারটি পড়েছে সিংড়া থানার মধ্যে, আর আমাকে যেতে হবে আত্রাইতে। সেই আত্রাই বা নওগাঁর সীমানাটা হলো এখান থেকে অল্প একটু গিয়ে ব্রিজের পরেই ওরা একটা স্ট্যান্ড আছে, সেখান থেকে যদিও হেঁটেই যাওয়া যেত, কিন্তু প্রখর রোদের কারণে আমি একটি ভ্যানে উঠলাম এবং ভ্যানে চড়ে আমি ধীরে ধীরে সেই ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি, যেখান থেকে আত্রাইয়ের গাড়ি পাবো। এই সেই কালীগঞ্জ বাজার, যেখানে আমি 90-এর দশকে একবার এসেছিলাম নৌকায় চড়ে। তখন যোগাযোগ ব্যবস্থা একদম ছিল না। সেই অবস্থায় আমি আর আমার এক বন্ধু আমজাদ, আমরা দুজন মিলে ওর এক আত্মীয়র বাড়িতে এখানে এসেছিলাম। প্রত্যন্ত অঞ্চল মনে হতো তখন, সেখান থেকে প্রতিশোধ বেরিয়ে বাড়ি গিয়েছিলাম। যাই হোক, ভ্যানে উঠে আমি ধীরে ধীরে আগাচ্ছি সেই ব্রিজের দিকে। এখানে ডান পাশে আমি একটা মাঠ দেখতে পাচ্ছি, যে মাঠটি ভরাট করা হয়েছে কিন্তু কোনো ঘাস নেই। এটি কালীগঞ্জের মেইন মাঠ, যেখানে খেলাধুলা হয়। অবশেষে যাওয়া শুরু করলাম ভ্যানে চড়ে। খুব ভালো লাগছে, নতুন একটি জায়গা। যদিও আমার কাছে নতুন জায়গা ভীষণ ভালো লাগে, তারপরেও এই জায়গাটা ঠিক অতটা নতুন না হলেও বেশ ভালোই লাগছে। এখানে বিরাট বড় একটি জলাশয়, যেখানে হাঁসেরা খেলা করছে আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, সবুজ জল। আমরা পুকুরটি পার হয়ে আর একটু এগিয়ে গেলাম, দেখলাম একটা ব্রিজের পাশেই সেই একটি কলেজ, যেটিকে কালীগঞ্জ কলেজ বলা হচ্ছে। এবং এটি সম্ভবত উচ্চ বিদ্যালয়। যাই হোক, আমরা ব্রিজের উপরে উঠলাম, সেই নদীটি পার হচ্ছি এখন ধীরে ধীরে। নদী পার হলেই ব্রিজের নিচেই সম্ভবত সেই স্ট্যান্ড যেটি দেখা যাচ্ছে, সেই স্ট্যান্ডে গিয়ে আমরা অটোতে অথবা কোনো ভ্যানে উঠে আমরা আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। বড় বিল্ডিংটা কিসের? এখান থেকেও আবাদপুকুর যাওয়া যায়। রাস্তাটা এই ডান দিক দিয়ে যে রাস্তাটি, সেটি আবাদপুকুর চলে গেছে, আর বাম দিক দিয়ে যেটি, সেটি আসলে পতিশ্বর হয়ে আত্রাই চলে গেছে। আমি অবশেষে একটা সিএনজিতে উঠলাম এবং সিএনজিতে উঠে সামনের সিটে বসে আমি ভিডিও করতে করতে এগোচ্ছি সামনের রাস্তা ধরে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আত্রাইয়ের উদ্দেশ্যে। আর বাম দিকে সেই নদী, আমাদের ড্রাইভার যে ছেলেটি, সে আমাকে বলল এই সেই নদী যেটি কালীগঞ্জ নদী নামে পরিচিত। আর এই নদীটি পতিশ্বরের একদম ছুঁয়ে পতিশ্বরের নিচ দিয়ে এটি চলে গেছে। তেমুকবাজার ঘাট নামে একটি জায়গা আছে, সেখানে গিয়ে আত্রাই নদীর সঙ্গে এটি মিশে সিংড়া দিয়ে এটি আস্তে আস্তে ভাটির দিকে চলে গেছে। মজার ব্যাপার হলো, এই নদীটি নাকি সেই নদী যে নদীটি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। নদীতে পানি নেই, কিন্তু এখনও সেই নদীর অবয়ব আছে, সেই বাঁকগুলো আছে। আমরা সেই স্মৃতি রোমন্থন করতে করতে এই নদীর পাশ দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা।
এই রাস্তাটিও আমার কাছে খুব অসাধারণ মনে হচ্ছে, কারণ রাস্তার পাশে প্রচুর তালের গাছ লাগানো আছে। এছাড়াও আদিগন্ত ধান ক্ষেত তো আছেই, যা উত্তরবঙ্গের শস্যক্ষেত্র নামে পরিচিত এবং যা বাংলাদেশের টোটাল চালের উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখে। আমরা এখন সেই শস্যক্ষেত্রের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। যত দূর চোখ যায় শুধু ধান আর ধান। এইমাত্র যে বাজারটি ক্রস করছি সেটি হলো পতিশ্বর বাজার। এই বাজার থেকেই বাম দিক দিয়ে রাস্তা চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত সেই কুঠিবাড়িতে, যেখানে উনি একসময় বাস করতেন। এখানে বসে কবিতা লিখতেন, বজরায় চড়ে কলকাতা থেকে আসতেন। সেই পতিশ্বর এখান থেকে মাত্র 2 কিলোমিটার বাম দিকে অবস্থিত। আমি আজকে আর পতিশ্বর গেলাম না, আমি আজকে এখন চলে যাচ্ছি সোজা আত্রাই। এখন আত্রাই গিয়ে নামবো। যারা চলতে পছন্দ করেন, যারা রাস্তা পছন্দ করেন, যারা ভ্রমণ পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, তাদের এই রাস্তাটি অসাধারণ লাগবে। একবার যদি যান দেখবেন সত্যিই অসাধারণ এই রাস্তাটি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈদিঘি বাজারে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে অর্থাৎ বাম দিকে নৌদুলি বলে একটি জায়গা আছে, যে জায়গাটি একসময় 6 মার্ডার হিসাবে পরিচিত, মার্ডারের প্লেস হিসাবে পরিচিত ছিল। একসময় এই অত্র এলাকা আত্রাই, রানীনগর, আবাদপুকুর এইসব এলাকা সন্ত্রাসের রাজত্ব ছিল বলতে গেলে, কারণ বেশিরভাগ মানুষ দিনের বেলা চলতো, সন্ধ্যার পরে কেউ চলতে সাহস পেত না। মাঝে মাঝেই এই এলাকায় বিভিন্ন খুন খারাপির খবর পাওয়া যেত। ঠিক সেই রকম এই নৌদুলিতে 6 জনকে একসঙ্গে একদিন হত্যা করা হয়েছিল। সেই জায়গাটির কথা মনে হলেই গা ছমছমে ভাব একটা তৈরি হয়। এখানে আজ থেকে অনেক দিন আগে আমি যে মোটরসাইকেল নিয়ে একবার এসেছিলাম, এবং এইখানে আসার পরে আমরা সেই সময়ের একটা স্মৃতি, মানে আমাদের ভিতরে খুব ভয়ঙ্কর একটা ভাব তৈরি হয়েছিল। তারপরে আমরা বর্ষার মধ্যে ভিজতে ভিজতে মোটরসাইকেল নিয়ে সেই নৈদিঘি থেকে নৌদুলি থেকে বর্ষাউতা বাজার হয়ে তারপর নৌকায় আমাদের মোটরসাইকেলটি পার করে আমরা হরিপুর বা ভাঙ্গা জাঙ্গাল পৌঁছেছিলাম। অর্থাৎ সেই ক্ষেত্রে সমসপাড়া বাজার হয়ে আমরা গিয়েছিলাম।
এই জায়গাটি আত্রাইতে অবস্থিত গান্ধী চত্বর। 1922 সালে মহাত্মা গান্ধী আত্রাইতে এসেছিলেন এবং তার স্মরণে এখানে একটি মিউজিয়ামও আছে, আমরা পরে দেখব। এই জায়গাটি গান্ধী চত্বর নামে পরিচিত। চত্বর অতিক্রম করার কিছুক্ষণের মধ্যে আত্রাইতে পৌঁছে গেলাম এবং আত্রাইতে সিএনজি থেকে নেমে আমি একটু একটু করে হাঁটা শুরু করলাম ব্রিজের উপরে গিয়ে সেই সৌন্দর্যটি দেখার জন্য। এটি আত্রাই বাজারে অবস্থিত, আত্রাই স্টেশন সংলগ্ন। রেলওয়ে ব্রিজ, সড়ক সেতু সব একসঙ্গে এখানে অবস্থিত এবং এই তিনটি ব্রিজ একসঙ্গে এখানে আছে, যেটি আত্রাই নদীর উপরে করা হয়েছে। রেল ব্রিজটি অনেক পুরনো, যেটি ব্রিটিশ আমলের। পরবর্তীতে মাঝখানের যে ব্রিজটি, সেই ব্রিজটি সড়ক সেতু হিসাবে পরিচিত ছিল। সেই ব্রিজটি সম্প্রতি শুধু পায়ে হাঁটার জন্য রেখে পাশ দিয়ে কংক্রিটের আরেকটি সেতু করা হয়েছে, যে সেতুটি এখন আত্রাইয়ের নাটোরের সঙ্গে সান্তাহারের যোগাযোগ, অর্থাৎ নওগাঁর সঙ্গে নাটোরের যোগাযোগের অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। ব্রিজটি পায়ে হেঁটেই পার হলাম। অতঃপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ব্রিজ পার হয়ে একটি ভ্যানে উঠলাম। তারপর ভ্যানে চড়েই রেল লাইনের উপর থেকে নিচে নেমে নদীর পাশ দিয়ে যে রাস্তা, সে রাস্তা দিয়ে এগোতে শুরু করলাম। বাম দিকে আত্রাই নদী, রাস্তা দিয়ে আমি যাচ্ছি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে। নদীর পানিতে কচুরিপানা জমে সেটি সবুজ রং ধারণ করেছে, মনে হচ্ছে পুরো পানিটাই যেন সবুজ, অসাধারণ। নদীর ওপারে দেখা যাচ্ছে সাহেবগঞ্জ এলাকা, অর্থাৎ আত্রাইয়ের উপজেলা সদর। আমি এই পথ ধরে ধীরে ধীরে এগোচ্ছি। আমি সাহেবগঞ্জ বাজারে ঢুকে পড়লাম। সামনেই দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ বাজার, যেটি আত্রাইয়ের সদর, উপজেলার সদর। আমার বন্ধু জিয়া সামনে দাঁড়িয়ে আছে আমারই অপেক্ষায় অনেকক্ষণ থেকে। তাকে পেয়ে গেলাম এবং আমি রিক্সা থেকে নেমে তার সঙ্গে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম তার বাড়ির উদ্দেশ্যে। উপজেলা সদরের ভিতর দিয়ে তার বাড়িতে যাওয়ার রাস্তা, পায়ে হেঁটা পথ। জাস্ট উপজেলা চত্বর পার হয়েই, প্রাচীর পার হয়েই তার বাড়িতে পৌঁছে গেলাম। ভ্রমণের তৃতীয় দিনে জিয়ার বাসা থেকে আমি আর জিয়ার সকালবেলা মতিউর মামার আমন্ত্রণে তার বাসায় গেলাম। এটিও সাহেবগঞ্জে, কিন্তু জায়গাটি খুবই সুন্দর। মতিউর রহমান মামা কেমিস্ট্রির শিক্ষক মোল্লা আজাদ কলেজের, উনি আমার সিনিয়র। মাদারবক্সলে থাকতেন রাজশাহী ইউনিভার্সিটিতে এবং ছাত্র ইউনিয়নের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা নেতা ছিলেন সেই সময়। তো যাই হোক, ওনার বাড়িটি আমার ভীষণ ভালো লাগলো। চারিদিকে সবুজে আচ্ছাদিত। এটা তার বাড়ি, তিনি নতুন বাড়ি করছেন, 3তলা বাড়ি। বাড়ির চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, প্রচুর গাছপালা এবং বেশ আধুনিক একটি আবাসিক এলাকার মতোই আমার কাছে এই জায়গাটি মনে হলো। খুব সুন্দর, সত্যি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো এই জায়গাটি। এরপরে আমরা 3 জন মিলে বাড়ি থেকে বেরিয়ে একটা অটো, রিক্সার মতোই ছোটোখাটো কিন্তু অটো, নতুন একটি গাড়ি, এটি ভাড়া করে সারা দিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। এবং প্রথমেই আত্রাই থেকে আমরা রানীনগর রোড যেটি আছে রেল লাইনের পাশ দিয়ে, একদম নতুন হয়েছে, আমি নিজেও জানতাম না, এইবারই প্রথম আমি এই রাস্তায় পা রাখলাম।
এবং রাস্তায় চলতে চলতে আমি সত্যি অভিভূত হলাম। এত চমৎকার একটি রাস্তা হয়েছে আত্রাইতে, যে রাস্তা নাটোরের সঙ্গে সান্তাহারের সংযোগ সাধন করেছে এবং পুরোটাই রেল লাইনের পাশ দিয়ে। কি অসাধারণ সুন্দর এই রাস্তাটি, উঁচু করে রেল লাইনের প্রায় সমতলে করা হয়েছে। একপাশে রেল লাইন রাস্তা, একপাশে বিরাট বড় খাদ এবং কখনো কখনো খাদের পাশে আরও একটি রাস্তা। আমি সামনের সিটে বসেছি একটু ভিডিও করার জন্য, আর পিছনের সিটে বসেছে মতিউর মামা আর জিয়া। আমি সামনে বসে দু চোখ ভরে রাস্তার পাশে জংলি গাছপালাগুলো দেখছিলাম। চিরদিনই আমার সাজানো গোছানো ফুলের বাগানের থেকে জংলি গাছপালা আমাকে কেন জানি না খুব বেশি টানে। সেই জন্য পাহাড়ে যখন যাই আমার ভীষণ ভালো লাগে, কারণ ওখানে প্লান্টেশন চোখে পড়ে না খুব একটা, ওখানে সাজানো গোছানো ফুলের বাগান নেই, আছে শুধু প্রকৃতির দান প্রচুর। আমরা এইমাত্র একটি ট্রেন যেতে দেখছি আমাদের ডান পাশ দিয়ে, সম্ভবত এটি সান্তাহারের দিক থেকে এসে নাটোরের দিকে যাচ্ছে, বাংলাদেশের একটি ইন্টারসিটি ট্রেন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ট্রেনটি আমাদের বিপরীত দিকে দ্রুত গতিতে চলে গেল। আমরা আবার চলনবিলের মাঝখান দিয়ে, চলনবিলের বুক চিরে এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে আকন্দ গাছের প্রাকৃতিক বাগান, ডান দিকে রেল লাইন, যথারীতি খেজুরের গাছ। এটি যেহেতু রিজিওনাল হাইওয়ে, তাই রাস্তার মাঝে মাঝে বিভিন্ন রকম এ ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, সতর্কতামূলক সাইনবোর্ড, দূরত্ব নির্দেশক সাইনবোর্ড, স্থানের নাম নির্দেশক সাইনবোর্ড, এগুলো রাস্তার মধ্যে মধ্যে দেওয়া আছে। এই রাস্তাটি টোটালি নতুন করে এস্টাবলিশ করা, কারণ এই রাস্তাটি ছিল না। এই এলাকাটা পুরো বিল ছিল এবং রেল লাইনের পাশে ফাঁকা জায়গা যেমন থাকে তেমনই ছিল। রাস্তাটা ছিল অনেক দূর দিয়ে, আমাদের আরও অনেকখানি বাম দিক দিয়ে। যাই হোক, সুন্দর রাস্তা। আমাদের ভ্রমণ সঙ্গী আমি ছাড়া আরও যে দুইজন, তারাও অনেক সুন্দর চিন্তা চেতনায়। আমাদের মতিউর মামা ভীষণ ভ্রমণপ্রিয় মানুষ, তিনিও প্রচুর ভ্রমণ করেন, বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ঘুরে বেড়ান এবং সে কথাগুলো আমি প্রায় শুনতে পাই। এই এক অনন্য ভালো লাগার মুহূর্ত ছিল আমার এই ভ্রমণে। অসাধারণ। আত্রাই কিন্তু আসলে আর আত্রাই নাই, বুঝছেন মামা? আত্রাই অশেক। আমি হলপ করে বলতে পারি, আপনারা যদি কেউ এই রাস্তাটিতে ভ্রমণ করতে আসেন খুব ভালো লাগবে, কারণ রাস্তাটির পাশে অনেক নিচুতে খাদ এবং বেশ খাড়া রাস্তাটি, তারপরে জলাশয়ের বাম পাশে আরও একটি রাস্তা, মাঝে মাঝে এরকম ব্রিজ, ডান পাশে রেল লাইন, জংলি গাছপালা, সব মিলিয়ে অসাধারণ। এবং সর্বোপরি যেটি আছে সেটি তারও দুপাশে বিস্তৃত বিস্তীর্ণ ধানক্ষেত। আমরা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাও ফুরোচ্ছে না, আর মনেও একঘেয়েমিপনা আসছে না কখনো। কি অপরূপ একটা মোহাচ্ছন্ন অবস্থা যেন এই রাস্তায় ভ্রমণ করতে এসে আমার মনে হলো। এবং আমরা অটোতে ছিলাম, আমার মনে হয় এটি যদি বাইক নিয়ে আসতাম
তো আরও বেশি মজাটা আমি এখান থেকে লাভ করতে পারতাম। ভবিষ্যতে ইচ্ছা আছে বাইক নিয়ে এখানে আসবো ইনশাল্লাহ। আমরা এক্ষুনি একটা ট্রেন যেতে দেখছি আমাদের পাশ দিয়ে, দ্রুত গতিতে আমাদের গাড়ির প্যারালাল আরেকটি ট্রেন চলে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি সেই দিকেই, অর্থাৎ নাটোর থেকে আসলো বা রাজশাহী থেকে, এটি যাচ্ছে সান্তাহার অভিমুখে, একটি ইন্টারসিটি ট্রেন যেটি আমাদের পাশ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশে এই রকম রাস্তা হয়তো 2-4 জায়গায় আছে অল্প অল্প করে, কিন্তু রেল লাইনের পাশ দিয়ে এমন রাস্তা খুব কম আছে বাংলাদেশে, এত দীর্ঘ রাস্তা। এটি অনেক দূর, নাটোর থেকে সান্তাহার পর্যন্ত অনেক লম্বা রাস্তা। এরা পুরো রাস্তাটি রেল লাইনের পাশ দিয়ে। অনেক অনেক দেশে বিদেশে যেটি দেখা যায় বিভিন্ন ভ্রমণ প্রোগ্রামে আমরা যেটি দেখি যে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, ট্রেন যাচ্ছে, বাস চলছে, অন্যান্য মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলছে, এবং তার পাশে জলাশয়ও থাকে, অর্থাৎ লেক থাকে, যে লেক দিয়ে তারা স্পিড বোট নিয়েও চলে। তো আমাদের এখানে স্পিড বোট চলার ব্যবস্থা নাই, কিন্তু রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা হওয়াতে আমরা সেই স্বাদটা কিছুটা লাভ করতে পারছি বলে আমি মনে করি। আমরা আমাদের মাথার উপর দিয়ে একটি বিদ্যুতের গ্রিড লাইন যেতে দেখছি, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি গ্রিড লাইন। আমি মতিউর মামার কাছে শুনলাম যে এই গ্রিড লাইনটি এসছে ভারতের ঝাড়খণ্ড থেকে, যেটি দিনাজপুর সীমান্ত ক্রস করে বাংলাদেশে ঢুকেছে, এবং এই দিক দিয়ে বগুড়ায় চলে গেছে গ্রিড লাইনটি। বগুড়ায় গিয়ে কোনো একটা স্টেশনে যুক্ত হয়ে সেখান থেকে ডিস্ট্রিবিউশন করছে। এখানে একটি আছে, আরেকটি আছে ভেড়ামারায়, যেটি ইন্ডিয়া থেকে এসছে, এবং সেই গ্রিড লাইন বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মেন গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুই জায়গাতেই আমরা বিদ্যুৎ আমদানি করছি ভারত থেকে। যাই হোক আমরা রানীনগরের রাস্তা থেকে আবাদপুকুরের রাস্তা ধরলাম, গিয়ে ডান দিকে কোনো একটা রেস্টুরেন্টে ছোট্ট একটি টি স্টল, আমরা সেখানে নেমে একটু বিস্কিট চা খেলাম, স্থানীয় লোকদের সঙ্গে একটু গল্পগুজব করে আবার আমরা অটোতে উঠে বসলাম। চলতে থাকলো আমাদের অটো আবার নতুন করে। এরপর আমরা সিম্বা মোড় থেকে লোহাচূড়া রাস্তা ধরে বড়গাছা হয়ে বড়বাড়ি কি বড়গাছা একটা জায়গার নাম, যাই হোক সেই জায়গা হয়ে কাশিয়াবাড়ি পর্যন্ত যে রাস্তাটি মাঠের মধ্যে দিয়ে, সেই সুন্দর রাস্তাটি দিয়ে কাশিয়াবাড়ি হয়ে আমরা আত্রাইতে এসে পৌঁছলাম।
চলতে আমরা বটগাছা ইউনিয়নের ভোপাড়ার ভিতরে ঢুকে পড়েছি এবং এই ভোপাড়ায় আমরা একটি চমৎকার চিকন রাস্তা, কিন্তু দুপাশে প্রচুর ঘন গাছপালা, বাম পাশে বিশাল বড় দিঘি এবং একটি বড় বটগাছের দেখা পেলাম। এই বটগাছের নিচেই আছে একটি মন্দির এবং এই মন্দিরটি ক্রস করার পরে আরও একটি শিব মন্দির, যা সম্ভবত নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটি আমরা দেখলাম এই ভোপাড়া এলাকাটির মধ্যে। এটি হলো আমাদের সেই নতুন করে প্রতিষ্ঠিত একটি শিব মন্দির। এখানে বড় একটি শিবলিঙ্গ চোখে পড়ল। তারপর আমরা এটিকে একটু পাশ কাটিয়ে কিছু দূর এগোতেই সেই পুকুরটার শেষ মাথা দেখতে পেলাম, বিশাল বড়। আসলে পুকুর না দিঘি বলবো ঠিক বুঝতে পারছি না, এটি দিঘি, আসলে বিরাট বড়, অনেক অনেক লম্বা একটি দিঘি এই গ্রামের মধ্যে। সম্ভবত কোনো এক সময় এখানে অনেক জনবসতি ছিল, এখন বাড়িঘর অত চোখে পড়ল না, কিন্তু সেই মন্দির, সেই গাছপালা, তারপরে সেই দিঘি, এগুলো সবই চোখে পড়লো। এগুলো সবই বলে দেয় যে এখানে কোনো এক সময় একটি প্রসিদ্ধ গ্রাম ছিল। এই ভোপাড়ায় আরও একটি জিনিস আমরা দেখলাম, সেটি হলো রাস্তার পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। আরে আমাদের অটো চালক বলছিল যে এর কোনো শিকড় বা গোড়া খুঁজে পাওয়া যায় না। আসলে মূল গাছ কোনটি, এটি হলো মূল কথা। আমরা নিজেরাও খোঁজার চেষ্টা করলাম, খুব সম্ভবত মাঝখানের সেইটি ছিল এটি মূল গাছ। আর পরবর্তীতে চারপাশ থেকে অসংখ্য এই যে আমরা যেটাকে বলি বনলতা বা এই ধরনের কিছু একটা ঝুড়ি, বটগাছের এই ঝুড়িগুলো নেমে নেমে প্রত্যেকটি এক একটি গাছে পরিণত হয়েছে এবং সব মিলিয়ে বিশাল একটি বটগাছে পরিণত হয়েছে এটি। আমাদের ভ্রমণ একদম শেষ পর্যায়ে চলে এসছে। আমরা আত্রায়ের কাছাকাছি পৌঁছে গান্ধী আশ্রমের ভিতরে ঢুকলাম। গান্ধী আশ্রমটা খুব সুন্দর মনোরম একটি পরিবেশে রয়েছে। এখানে গাছ রয়েছে অনেক, এখানে বৃক্ষ আচ্ছাদিত এবং সুন্দর সবুজ ছায়া ঘেরা সুন্দর একটি পরিবেশের মধ্যে। যদিও বিলাসবহুল তেমন কিছু নয়, জৌলুস নেই, কারণ অনেক পুরনো। 1922 সালে এই গান্ধীজির এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল এখানে। তারপর ধীরে 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 এখন ইন্ডিয়ান হাই কমিশনের সহায়তায় এখানে কিছু ছোটোখাটো কিছু স্থাপনা তৈরি হয়েছে, একটি মিউজিয়াম তৈরি হয়েছে এবং তাদেরই আনুকূল্যে এখনও এখানে একটি দাতব্য চিকিৎসালয় আছে। এক ভদ্রলোক ভিতরে ব্যস্ত থাকেন সবসময়, তার সঙ্গে আমরা একটু কথা বলার সুযোগ পেলাম। তিনি একটু পরে এসে আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন এই আশ্রম সম্পর্কে। আমরা আমাদের সামনে এই যে গৌফলা যে লোকটি দেখতে পাচ্ছি, ইনি এখানে আপাতত দায়িত্বে আছেন। বিভিন্ন তথ্য তার কাছ থেকে আমরা লাভ করলাম, অনেক কিছু শুনলাম এবং সবশেষে এখান থেকে বেরিয়ে এসে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
শুরু করেছিলাম ঠিক সেখানেই আমরা সাহেবগঞ্জ বাজারে ফিরে আসলাম এবং সাহেবগঞ্জ বাজারে নেমে আমি আর আমার বন্ধু তার বাড়ির পানে আবার রওনা হলাম। শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম, ঘুরে এসে তারপরে সরাসরি ব্যাগ নিয়ে চলে আসলাম স্টেশনের পাশে। সেখানে ব্রিজের উপরে উঠে আমি সিএনজিতে উঠে বসলাম। সিএনজি ছাড়লো নাটোরের উদ্দেশ্যে একদম সন্ধ্যার একটু আগ দিয়ে আমি আবারও বিমোহিত সেই পুরনো রাস্তায়, যেটি এবার নাটোর অভিমুখে, সেই দিকটায় আমি যাচ্ছি। এই রাস্তায় যেতে যেতে প্রথমে আমি পাবো মাদনগর, তারপরে নলডাঙ্গা, তারপরে বাসুদেবপুর এবং সবশেষে আমি নাটোর পৌঁছব। জীবনানন্দ যদি এই রাস্তায় একবার আসতেন তাহলে তিনি আবার ওইভাবে কবিতা লিখতেন, আবার আসিব ফিরে এই রাস্তায়, হয়তো বাইক নিয়ে, অটোতে নয়। এই সবুজের মাঝখান দিয়ে সবুজের বুক চিরে চলে যাব আমি অনেক দূরে, যত দূরে পথ আমাকে নিয়ে যায়। আমি অজানার উদ্দেশ্যে ছুটে চলব, সঙ্গে যদি কেউ থাকে তো ভালো, নইলে প্রকৃতিই আমার যথেষ্ট।
অবশেষে চলতে চলতে পৌঁছে গেলাম নাটোর। নাটোরে এসে গাড়িটি আমাদের স্টেশনের পাশে নামিয়ে দিল। এভাবেই আমার এই যাত্রাপথ শেষ হলো।